This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ওই হাবের কথায় আসি, শর্মিষ্ঠা একটু বলো না। হাব কিভাবে ভুয়ো পরিচয়পত্র পেলেন বাংলাদেশি মডেল শান্তা পাল? যে শান্তা পালকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর থেকে তো এই প্রশ্নটাই উঠছে যে ওই বাংলাদেশি মডেল দীর্ঘদিন আমার রাজ্যে থাকলেন, কিভাবে আমার রাজ্যের বা আমার দেশের নাগরিক বা পরিচয়পত্র পেয়ে গেলেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। পুলিশের তদন্তে একের পর এক যে তথ্য উঠে আসছে না, তার রীতিমতো চাঞ্চল্যকর। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছিল এই ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ। ভুয়ো আধার পাবেন, ভোটার পাবেন, রেশন কার্ড সব কিছু পেয়ে যাবেন, কিন্তু তার জন্য রেট চার্টও ছিল। অর্থাৎ আধার কার্ডের জন্য 1 টাকা, ভোটার কার্ডের জন্য 1 টাকা, রেশন কার্ডের জন্য আর 1 টাকা, এবং পুরোটাই হচ্ছে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে। শান্তা পালের সূত্র ধরে মেমারি থেকে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রেস্তোরাঁ থেকে বিনোদন পার্ক, বিউটি পার্লার, সর্বত্রই সব কিছুর জন্য রেড চার্ট থাকে। বাংলায় সরকারি চাকরি বিক্রিরও রেড চার্ট সামনে এসেছে। এবার সামনে এলো ভুয়ো আধার কার্ড, ভোটার, রেশন কার্ড তৈরির রেড চার্ট। পুলিশ সূত্র দাবি, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নাকি চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ। প্রতিটি ভুয়ো পরিচয়পত্রের রেট ছিল 5 থেকে 10 হাজার টাকা। যে কেউ রেড চার্ট অনুযায়ী টাকা দিলে ঘরে বসেই হাতে পেয়ে যেত জাল নথি। বাংলাদেশি অভিনেত্রী শান্তা পালকে জাল নথি তৈরিতে সহযোগিতা করার অভিযোগে নৈহাটি থেকে ধৃত সৌমিক দত্তকে জেরা করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই জেরক্সের দোকানের আড়ালে ভুয়ো পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাল নথি তৈরির কারবার চালাচ্ছিলেন সৌমিক দত্ত। তবে সৌমিক একা নয়, তার এই জাল নথি তৈরির কারবারের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন, এমনটাই মনে করছেন লালবাজারের গোয়েন্দারা। বাংলাদেশি শান্তা পালকে জেরা করে মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি থেকে মমতাজ উদ্দিন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শেখ মমতাজ উদ্দিন কাশিয়ারা এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে আলাদা বাড়িতে থাকত। সেই বাড়ি এখন তালাবন্ধ। এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়িতে বসেই মমতাজ উদ্দিন বিভিন্ন মানুষজনের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এবং বিভিন্ন নথি তৈরি করে দেওয়ার কাজ করতেন। এবং যেটা গোয়েন্দা সূত্রে আরও জানা যাচ্ছে যে এই বাড়ি থেকেই প্রচুর স্ট্যাম্প পাওয়া গেছে, বিভিন্ন অফিসারের নামে স্ট্যাম্প পাওয়া গেছে, বিভিন্ন লেটার হেড পাওয়া গেছে। কাশিয়ারা এলাকাতেই মমতাজ উদ্দিনের বাড়ির একটু দূরে তার বাবা শেখ আব্দুর রহমানের বাড়ি। সেখানে ডাকাডাকি করতে মমতাজ উদ্দিনের মা ফিরদৌসি বেগম বেরিয়ে এলেন, কিন্তু ক্যামেরা দেখতেই কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলেন। কথা বলতাম একবার, একটু কথা বলাচ্ছি। পুলিশ বললো কেন? পুলিশ সূত্রে খবর, মমতাজ উদ্দিনের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল নথি, বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প, এমনকি গেজেটেড অফিসারের নামে বানানো স্ট্যাম্প, আইনজীবীর জাল প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করা গিয়েছে। আপনার কাজ করতে লাইসেন্স ফাইসেন্স বানাতে, এটাই জানতাম। বাড়িতে কি ভিড় থাকতো? না, ভিড় থাকা সেরকম কিছু দেখিনি। বাংলা কি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের করিডোর? এ নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরে। ফের বাংলাতেই টাকার বিনিময়ে নাগরিকত্বের নথি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। সুপ্রিয় গুহ ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। ভোট দিচ্ছেন ভূতেরা। না, আমি ভূতের ভবিষ্যতের পরিচালক অনিক দত্তের নতুন কোনো ছবির কথা বলছি না, নাম বলছি না। আসলে এই রাজ্যের ভোটার লিস্ট ঘাঁটতে গিয়ে জেলায় জেলায় বুথে বুথে ভূতেদের খোঁজ মিলছে। সে তালিকা এবার জুড়ে গেল হাসনাবাদের নাম। উত্তর 24 পরগনার হাসনাবাদের একটি মাত্র বুথেই মিলল 27 জন ভুতুরে ভোটার। বঙ্গে ভূতেদের ঠেলায় ভোটার লিস্টের দফা রফা হওয়ার উপক্রম। উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় ভোটার তালিকা খতিয়ে দেখতেই সামনে আসছে ভুরি ভুরি ভুতুরে ভোটার। ক্যানিং, মুর্শিদাবাদ, কাটোয়া, মহিষাদল, বারাসাতের পর এবার হাসনাবাদ। তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার উত্তর 24 পরগনার হাসনাবাদে ভোটার তালিকায় গুচ্ছ গুচ্ছ মৃত ভোটারের খোঁজ মিলল। মৃত্যু হয়েছে 10 বছর আগে, কিন্তু নিয়মিত দিচ্ছেন ভোট। হাসনাবাদের একটি বুথে মিলল এমনই 27 জন ভুতুরে ভোটারের খোঁজ, যাদের কারো মৃত্যু হয়েছে 5 বছর, কারো 10 বছর আগে। হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের 284 নম্বর বুথে মোট ভোটার 939 জন, যার মধ্যে 27 জনই ভুতুরে ভোটার।
ডেথ সার্টিফিকেট তোলার পরেও কিভাবে ভোটার তালিকায় নাম বুঝতে পারছেন না মৃতদের পরিবারের সদস্যরাই। মারা গেছে, হ্যাঁ, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, থাকতেই পারে। আপনার চেক করে দেখিনি। আপনার এমনি ডেথ সার্টিফিকেট তুলেছিলেন? হ্যাঁ। কতদিন আগে মারা গেছে? হ্যাঁ, 10 বছর মারা গেছে। এখনো তো তার ভোটার লিস্টে নাম আছে, জানেন এটা? হ্যাঁ, মিনু মণ্ডল কি হয়? মিনু মণ্ডল মা। আপনার মা? উনি কি মারা গেছে? আচ্ছা, তো এখনো কি ওনার নাম ভোটার লিস্টে আছে? আমরা বলতে পারবো। নিজেদের স্বার্থে মৃতদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে শাসক দল, অভিযোগ স্থানীয়দের। শাসক দলের পুরো পকেট ভোট, তারা সেই স্বর্গ থেকেই ভোট দিতে চলে আসে, বুথের মধ্যে তারা চলে আসে, দেখবেন ওদের ভোটগুলো হয়ে গেছে, তার জন্যই শাসক দল এই নামগুলো রেখে দিয়েছে। এরকম ভোটার 27 জন তো পাওয়া গেছে। এই বিষয়ে কিছুই জানা নেই, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। সার্টিফিকেট দেওয়ার কর্তব্য আমাদের পঞ্চায়েতের, আমরা সেটা ইস্যু করি। আমরা এই মত অবস্থা আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে। নির্বাচন কমিশনের যারা কাজ করছেন, যারা আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছরের পর বছর জিতে আসছে। তারা বুথ দখল এবং বুথে ছাপ্পা ভোট করে এরা জিতে আসছে। হাসনাবাদের একটি বুথের যদি 27 জন মৃত ভোটারের হদিশ মেলে, তাহলে বাকি বুথগুলির ভোটার তালিকা খতিয়ে দেখলে কি বেরোবে? হাসনাবাদ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের একটা অন্য রকমের খবর দেখাবো। মাটির বাড়ির দেয়াল ধসে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু সেই শিশু মৃত্যুর সঙ্গে কিভাবে আবাস রাজনীতি জুড়ে যেতে পারে সেটা এবার দেখাবো। মৃত শিশুদের পরিবারকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই আবাস রাজনীতির ইস্যুটাকে উস্কে দিল বিষ্ণুপুর এলাকার তৃণমূল নেতৃত্ব। পাল্টা সরব হয়েছে বিজেপিও, কারণ আবাস বঞ্চনার জন্য রাজ্যের শাসক দলের দুর্নীতিকেই দায়ী করছে পদ্ম নেতারা। ফের আবাস রাজনীতি। বাঁকুড়ায় মাটির বাড়ি ধসে শিশু মৃত্যুর হাত ধরে ফের আবাস দরজা শুরু হলো বাঁকুড়ায়। গত বছর বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বোড়ামারা গ্রামে মাটির বাড়ি ধসে একই সঙ্গে মর্মান্তিক মৃত্যু হয় 3 শিশুর। এবছর আরও এক শিশুর মৃত্যু হয় বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের ডাংপাড়া গ্রামে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এমন হাতে গরম ইস্যুকে কাজে লাগিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়াতে নাছোড় তৃণমূল শিবির। তাই মৃত শিশুর পরিজনদের নিয়ে রীতিমতো সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। তাদের অভিযোগ, রাজ্যে আবাস যোজনার টাকা বন্ধ না হলে শিশুগুলিকে অকালে প্রাণ হারাতে হতো না। আবাস যোজনার টাকা বন্ধ রেখেছেন, তার ফল এটা যে আবাস যোজনায় যদি সঠিক টাইমে এরা বাড়িটা পেত, তাহলে এই কন্যা সন্তান সহ ওই 3 জনকে তার বাবাদেরকে হারাতে হতো না, পরিবার পরিজনকে হারাতে হতো। তৃণমূল নেতৃত্বের সুরে সুর মেলাতে দেখা যায় মৃত শিশুর পরিজনদেরও। খেলতে খেলতে দেয়াল, কাঁচা দেয়াল ছিল, দেয়াল পরে ঘরকে মারা গেল। যদি মোদি যদি ঘরগুলো দিত, তাহলে আমাদের 3টি ছেলে আমার কোল হারা হতো না। পাকা বাড়ি আমাদের নেই, মোদিকে অ্যাপ্লাই করা হয়েছে আবাস যোজনা, ঠিক আছে, অ্যাপ্লাই করেছি 3 বা 4 বার অ্যাপ্লাই করেছি, আমাদেরকে বাড়ি দেননি। পাকা বাড়ি থাকলে কি আমার এই ছোট মেয়েটাকে হারাতে হবে, আমাদের মেয়েকে? অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, রাজ্যের শাসক দলের দুর্নীতি ও স্বজন পোষণের জেরেই আটকে গিয়েছে আবাস প্রকল্পের টাকা। তাই এই সব শিশু মৃত্যুর জন্য তৃণমূলই দায়ী। আজকে যারা পঞ্চায়েতে রয়েছে, তৃণমূলের নেতা রয়েছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে, তারা যদি চুরি না করতো তাহলে কেন্দ্রীয় সরকারের বাড়িগুলো পেত। কারণ বাকি 28টা রাজ্যে তার ভারতীয় জনতা পার্টি নয়, সেখানে বাড়িগুলো হচ্ছে, ঠিক আছে, সব জায়গাগুলোতেই হচ্ছে, শুধুমাত্র এখানে নেই। এখানে চুরির জন্য আটকে গেছে, তাদের এখানে দুর্নীতির জন্য বাড়িগুলো আটকে গেছে। আবাস দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। বকেয়া টাকার দাবি নিয়ে পাল্টা দিল্লিতে আন্দোলন টেনে নিয়ে গিয়েছে তৃণমূলও। এ রাজ্যে আবাস কেলেঙ্কারির অভিযোগ শোনা গিয়েছে দেশের সংসদেও। এবারে শিশু মৃত্যুতে শুরু হয়ে গেল রাজনীতির সেই আবাস দরজা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো কিভাবে শিশু মৃত্যুর ঘটনা আবাস রাজনীতির সঙ্গে জুড়ে যেতে পারে। আর সেখানে পদ্মশিবির কি বলছে যে রাজ্য শাসক দল দুর্নীতির জন্যই আবাসের টাকা আটকে গেছে, আর আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে চম্পটও দেয় প্রতারকরা। এবার সেই খবর দেখাবো। পূর্ব মেদিনীপুরে পটাশপুরে সেই ঘটনা ঘটেছে। 2 প্রতারক নিজেদের আবাস যোজনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরিচয় দিয়ে গ্রামে হাজির হয়। বলেন আটকে থাকা আবাস যোজনার অর্থ পেতে কিছু টাকা
তাদের দিতে হবে। পর পর দুটি বাড়ি থেকে এভাবেই টাকা নিয়ে চম্পট দেয় দুই প্রতারক। আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সোমবার দুপুরে পূর্বখার এলাকায় দুই ব্যক্তি স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় কমিলার বাড়িতে হাজির হয়। নিজেদের পঞ্চায়েতের আবাস যোজনা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পরিচয় দেয়। জানায় আবাস যোজনার তালিকায় নাম থাকলেও কিছু সমস্যার জন্য তাদের বাড়ি তৈরির টাকা আটকে রয়েছে। এরপরই বাড়ি তৈরির টাকা তাড়াতাড়ি পেতে মৃত্যুঞ্জয় কমিলার কাছে টাকা চান ওই দুই ব্যক্তি। একজন বলছে কিনা তোমার তো নামে ইন্দিরা আবাস এসছে, তারপরে সেখানে তোমার সদস্য সেখানে ইয়ে করছে, বাতিল করছে, আর তুমি এখনই প্রধানের কাছে চলো, সেখানে গিয়ে আমাকে এখন টাকা দাও আর চলো সাথে। একই অভিজ্ঞতা হয় ওই গ্রামেরই বাসিন্দা নির্মল বেরার। একই কায়দায় 7,000 টাকা হাতিয়ে বাইকে চেপে চম্পট দেয় দুই প্রতারক। মানে তুমি এক্ষুনি 3 লাখ টাকা পাবে, এক্ষুনি 20,000 টাকা এক্ষুনি তুমি পকেটে নিয়ে চলে আসবে। আমি সেই টাকাটা বাড়িতে ভেতরে ঢুকেছি, আমার সেই আলমারিটা খুলতে খুলতে সেই আমার কাছে ঢুকে গেছে। পরে পয়সাটা তুমি আমাকে দাও, ইয়ে করতে পারে না, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি পয়সাটা নিয়ে যাচ্ছি। তুমি আধার কার্ড নিয়ে এসছো? আমি না, আধার কার্ড আনতে গেছি, আধার কার্ড আনতে দোকানে যাই, তারপর চলে গেছি। পঞ্চায়েত অফিসে আবাসের টাকার বিষয়ে খোঁজ নিতে গিয়ে দুজনেই জানতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এভাবে আবাসের নাম করে প্রতারণা হওয়ায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে। আবাস যোজনার নাম করে তৃণমূল যেমন টাকা তুলবে, তার পাশাপাশি কিছু এজেন্টকে পাঠিয়ে দেবে, দিয়ে তার কাছ থেকে টাকাটা তুলবে, এটা নিশ্চিত। মানে এর পিছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে মনে হয়? নিশ্চিতভাবে প্রশাসনিক স্তরে আপনি দেখুন, আজকে সব জায়গাতে পছন কিন্তু ধরে গেছে। বাংলার আবাস যোজনায় প্রত্যেকেই অন্তর্ভুক্ত হবেন। বিজেপির এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না। এই ধরনের কাজে বিজেপি সাধারণ মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিভ্রান্ত সফল হবে না। পরে এ নিয়ে লিখিত অভিযোগ জানান দুই প্রতারিত গ্রামবাসী। আবাসের যোজনার টাকা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তবে এবারে এভাবে প্রতারণার ঘটনায় অনেকেই রীতিমতো হতভম্ব। আপাতত দুই প্রতারক সম্পর্কে গ্রামের মানুষকে সতর্ক করতে চাইছে পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলা ও বাঙালি টোটাল কনফিউজড। সবাই সবাইকে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। রাজনীতি সত্যিই বিচিত্র। সম্ভাবনার শিল্পে কখন কি হবে সে সময় বলবে। তবে মুখ্যমন্ত্রী বিজেপিকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নিজে মনে করবো সেদিন আমরা আমাকে হাঁটতে পারবেন। আমি যদি নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। ওদের গুলির সাথে লড়াই করে বেঁচে আছি, পা থেকে মাথা পর্যন্ত মেরে ফাটিয়ে দিয়েছে। সেই লড়াই করে যদি বাঁচতে পারি, তোদের তো পিঁপড়ের মতো ওড়াবো, পিঁপড়ের মতো ওড়াবো। 26-এর ইস্যু 21-এ সেটা হয়ে গিয়েছে। মানে 21শে জুলাইয়ের মঞ্চে বাংলা ভাষা আঁকড়ে রাজনৈতিকভাবে বাংলা দখলে রাখার লড়াই। এ তো বলেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, রয়েছে নির্বাচন কমিশন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে আরেকবার ওই সেট করে দেওয়া ইস্যুটাই সামনে আনলেন। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। মুখ্যমন্ত্রীকে তো নির্দেশ দেননি। এখন মুখ্যমন্ত্রী নিজে যদি বলেন যে তিনি মানবেন না, না মানতেই পারেন, কিন্তু বাইন্ডিংসটা হচ্ছে মুখ্য সচিবের উপর। নির্বাচন কমিশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে মুখ্য সচিবের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর সুপারিশ করেছে। তো এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি চিফ সেক্রেটারি না মানেন, এবার যে শাস্তি নিচের স্তরের অফিসারদের উপর হচ্ছিল, সেই শাস্তি তো উপরের স্তরের অফিসারদের উপর চলে আসবে। ইলেকশন কমিশন তার চেয়ারটাকে রেসপেক্ট করে বলি, ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত স্যার হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে নাচাবে তিনি না, যেদিকে নাচাবে তিনি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হাতের পুতুল হয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হাতের পুতুল হয়ে নির্বাচন কমিশন নাচছে। তার সঙ্গে এটাও বলছেন তিনি না চাইলে তাকে হারায় কার সাধ্যে। রাজ্যের বিরোধী দলনেতা এমনিতেই 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলটা বারবার আওড়াতে ভালোবাসেন। মনে করিয়ে দেন, নিজের দলের সকলের জোশ বাড়িয়ে নেন। আজ আরও একবার সরাসরি ফলের কথা না বললেও চ্যালেঞ্জ ছুড়েছেন। ওই যে আমি না হারলে কে হারাবে? শুভেন্দু বলছেন উনি জিতলে তো।
ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো, অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। হেরেছে যতদিন বাজবে কানের কাছে বাজবে, হেরেছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH